পেতনির কথা মতো হাড়ি থেকে তাবিজটা খুলে নষ্ট করে ফেললাম। আর সেই মহিলাকে বললাম, ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা, আপনার যে ছোট দেবর আছে ওদের সাথে যোগাযোগ রাখবেন না, কারণ ওরা আপনার খারাপ চায়, ভালো চায় না। এই বলে মহিলার বাসা থেকে বের হলাম। আমার পাশে পেতনি। পেতনিকে দেখে বললাম, কি ঠিকমতো কাজ করতে পেরেছি তো? পেরেছ। তাহলে এখন বাসায় চলে যায়, তাই না? যাও, তবে সাবধানে, রাস্তায় সেই খারাপ জিনটা তোমার ক্ষতি করতে পারে। তাই নাকি? ওমা, তাহলে যাব না, তুমি নিয়ে যাও আমাকে। আমি কিভাবে নিয়ে যাব? আমি তোমার পা ধরি, তুমি উড়ে উড়ে নিয়ে যাও। গাধার বুদ্ধি তো গাধার মতোই হবে। ওই যদি হেঁটে হেঁটে যাই, তখন যদি ওই খারাপ জিনটা আমার ক্ষতি করে, তখন? চোখ বন্ধ করো। কেন? এত কথা বলো না, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। পেতনির কথা মতো চোখ বন্ধ করলাম, না জানি কি করবে। একটু পর পেতনি বলল, চোখ খুলো। পেতনির কথা মতো চোখ খুললাম। ও মা গো, আমি কোথায়? আরে আরে, গাছের ডালে কি করছি আমি? এই আপনি কে? আবার পেতনি কোথায়? কেউ আছো কি? বাঁচাও আমাকে। আরে পড়ে যাবো তো। আরে কথা বলছে না কেন? কে আপনি? আমার কথা শুনে পাশে থাকা মেয়েটা বলল, যত বড় চিল্লাও, কেউ শুনবে না। এ কি বলছেন এগুলো? আপনি কে? পেতনি কোথায়? জবাবে মেয়েটা বলল, এই বোকা, আমি পেতনি। কি? হায় হায়, তুমি এত সুন্দর হলা কি করে? আগে থেকেই সুন্দর আমি, এতদিন তোমার সামনে ভয়ানক রূপে হাজির হয়েছি। আমি বললাম, তাই নাকি? আসলেই তো তুমি অনেক সুন্দর, সবসময় এরকম সুন্দর হয়ে থাকবা, তাহলে পরীর মতো লাগবে, পেতনি না। আমার মুখে কথাটা শুনে পেতনি বলল, তোমরা মানুষেরা না অন্যরকম জিন জাতিকেও ছাড়নি, হুদাই ওদের নাম দাও পরী, পেতনি, ডাইনি। এগুলা মানুষের দেয়া নাম, আমরা জিন জাতি, এটাই আমাদের পরিচয়। আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। পেতনির মুখে কথাটা শুনে বললাম, তা যাই হোক, তোমাকে দেখতে পরীর মতো সুন্দর লাগছে, চলো প্রেম করি। কোথায় বসে আছো জানো? গাছের ডালে। গাছটার বয়স কত জানো? না, জানি না। 500 বছর। আর এটা আমাদের রাজ্য, বুঝলা, তোমাদের পৃথিবী না। কি? ও, ভুল হয়ে গেছে, প্রেম করতে হবে না, আমার বাসায় রেখে আসো, মা বাবা চিন্তা করবে। পেতনি বলল, প্রেম বেরিয়ে গেল। আচ্ছা, ফল খাবে? দেখো গাছটাতে কত সুন্দর সুন্দর ফল, দেখতে তো ভালোই লাগে। কি ফল? এটার নাম কি? শিং ফল। কি? শিং মাছ হয় জানি, শিং ফল হয় বুঝি? দেখি তো, দাও, খেয়ে দেখি কেমন। এই নাও, এই 2টা খাও। বাহ, মজা লাগে তো, ভালোই লাগছে। এবার তোমার মাথায় হাত দিয়ে দেখো তো একবার। পেতনির কথায় মাথায় হাত বোলাতে চমকে উঠলাম। ও মা গো, আমার মাথায় সব কি? পেতনি হাসতে হাসতে বলল, তোমার মাথায় গরুর মতো শিং গজিয়েছে। কি? হায় হায়, আমারই কি সর্বনাশ হলো? শিং হলো কি করে? একটু আগে শিং ফল খেয়েছ, তাই শিং হয়েছে। প্লিজ কিছু একটা করো, আমার শিং লাগবে না। এই শিং নিয়ে সমাজে চলবো কিভাবে? মানুষ তো গরু বলে ডাকবে, সেটা ডাকলে ভালোই হবে। প্লিজ, সত্যি ভয় করছে। এবার চলো, বাসায় রেখে আর সময়। মা সত্যি চিন্তা করছে। ওকে, চোখ বন্ধ করো, আমি বাসায় রেখে আসছি। আর হ্যাঁ, কালকে নতুন প্ল্যান করে জানাবে আমাকে সামনে কি করব। এখন চোখ বন্ধ করো। পেতনির কথায় চোখ বন্ধ করলাম। একটু পর পেতনি বলল, চোখ খুলো। পেতনির কথায় চোখ খুলে দেখলাম আমি এখানে কেন? এটা আবার কোন জায়গা? ভালো করে এদিক সেদিক খেয়াল করে বুঝলাম আমাদের ঘরের টিনের চালের উপর। পেতনি কাজটা ঠিক করেনি, শেষমেশ টিনের চালের উপর রেখে গেল। টিনের চালের উপর থেকে চিৎকার করছি, মা, ও মা, আমাকে নিচে নামাও। আমার চিৎকার শুনে মা, বাবা, ছোট বোন সবাই বেরিয়ে এলো। বাইরে এসে আমাকে বলল, কি রে, তুই টিনের চালের উপর কি করছিস? এখন কি বলি, পড়লাম এক বিপদে। মায়ের কথা শুনে বলে উঠলাম, মা, আসলে হয়েছে কি, টিনের চালে উঠে দেখলাম কোথায় ফুটা আছে। বৃষ্টির সময় আমার রুমে পানি পড়ে আছে, তাই ফুটোটা বন্ধ করতে উপরে উঠেছি, এখন নামতে পারছি না। আরে পাগল, তাই বলে রাতের বেলা উঠবি? দাঁড়া, মইতে এটা দিয়ে নিচে নেমে আয়। অনেক কষ্টে নিচে নেমে আসলাম। যাই হোক, আর কথা না বাড়িয়ে খেয়ে শুয়ে পড়লাম। সে রাতে পেতনিকে ডাকলাম। রাতে পেতনি আমার রুমে আসলো। ওকে দেখে বললাম, এই এই, তোমার খবর আছে, আমাকে টিনের চালে রেখে গেছো কেন? তাতে কি, আকাশ থেকে তো আর ফালাই দেয়নি, তাই বলে টিনের চালে রেখে যাবা? তাতে কি, তুমি তো সাহসী, সাহস দিকে নিচে লাফ দিতা। লাফ দিয়ে পা ভেঙে ফেলি, তাই না? এই, আজকে এই রূপে আছো কেন? দেখতে খারাপ লাগছে, সুন্দর রূপে আসো। কেন, সুন্দর দিয়ে কি করবা শুনি? সুন্দর দেখলে গার্লফ্রেন্ড ফিল হয়, তাই বুঝি? আচ্ছা, চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? কাপড় খুলবা নাকি? বন্ধ করতে বলেছে, করো, আমি রূপ চেঞ্জ করছি। পেতনির কথায় কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর পেতনি বলল, এবার চোখ খুলো। পেতনির কথায় চোখ খুলে যা দেখলাম সেটা দেখে বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ালাম। চোখ খুলে দেখলাম আমার সামনে আমি বসে আছি। মানে কি, পেতনি আমারই রূপ নিয়েছে? আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওকে দেখে কাঁপতে কাঁপতে বললাম, এটা কি? পেতনি বলল, কেন, রূপ পাল্টালাম, কেমন লাগছে? এই পরীর রূপ নিতে বলেছি, আমার রূপ না, ভয় করছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর শোনো, পরের প্ল্যান কি? পরের প্ল্যান একটা পুলিশের বাড়িতে। তাই নাকি? তা বলো কি করতে হবে? কাছে আসো। এই বলে পেতনির কানে কানে প্ল্যান বললাম। এর ঠিক 3 দিন পর আমি সেই পুলিশের বাড়িতে হাজির। সাবধানে কাজ করতে হবে, নইলে সোজা জেলে যেতে হবে।
যাই হোক পুলিশের বাড়িতে গিয়ে বললাম, স্যার কিছু মনে না করলে কিছু কথা বলতে পারি? পুলিশ বলল, কি কথা, কি বলবেন বলেন, থানায় আসেন, বাড়িতে এসব কথা বলা যাবে না, কাল থানায় আসেন। আরে স্যার না, এটা আসলে আমি একজন কবিরাজ, আমি কোনো বাড়িতে গেলে সে বাড়ির সমস্যা বুঝতে পারি, কিছু মনে করবেন না। আমি আপনার বাসায় ভূতের কোনো সমস্যা দেখতে পাচ্ছি। তাই নাকি? আর কি কি দেখতে পান? আপনার বাসার অবস্থা ভালো না, মেইন সমস্যা আপনার বউয়ের উপর। আমি আপনার পুরো বাসাটা ভালো করে দেখি, তাহলে আসল সমস্যা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন দেখেন তো কি হয়েছে। পুলিশের কথায় ভিতরে ঢুকলাম, ঢুকে এই রুম সেই রুম ঘুরে দেখলাম। দেখে পুলিশকে বললাম, আপনার বাড়ির অবস্থা ভালো না, আপনার বউয়ের ওপর আপনারই কোনো এক আত্মীয় তাবিজ করেছে। কি বলেন, তাবিজ করেছে মানে? কি করলো, কেন করলো? আপনার বউকে একজন পছন্দ করে, তাই তাবিজ করে সে আপনার বউকে কেড়ে নিতে চায়। আপনি কি চান আপনার বউকে হারাতে? না না, তা চাই না। তাহলে সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা, আপনাদের সাথে কিছুদিন ধরে কি ভয়ানক কিছু ঘটেছে? আপনারা কি কোনো কালো ছায়া বা সাপ এরকম কিছু দেখেন? আমার কথা শুনে পুলিশের বউ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি রাত হলে ভয় পাই, বাথরুমে গেলে দেখি একটা সাপ আমার দিকে এগিয়ে আসছে। রাতে ঘুমালেও স্বপ্নে সেই সাপটাকে দেখি। রান্না করার সময় মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব ভয় করে। এসব শুনে পুলিশ বলল, আমিও ঘুমের মধ্যে খারাপ কিছু দেখি। এখন কি করব? আপনারা শুধু দেখেন আমি কি করি। কি করবেন আর? তাবিজ করেছে এটা কে বলল? কোথায় সেই তাবিজ? তাবিজ আছে, আর বের করে দিব এখনই। তাই নাকি? ওকে, তাবিজ খুঁজে না পেলে কিন্তু শাস্তি পেতে হবে। ওকে, সমস্যা নেই, কিন্তু এটা তাবিজ এমনি এমনি বের হবে না, আর সহজে নষ্ট হবে না। সেই সাপরূপী জিনটাকে খুশি করতে দুধ খাওয়াতে হবে। 30,000 টাকা লাগবে। কি? দুধ খাওয়াতে 30,000? এত কেন? এটা কোনো সাধারণ সাপ না, এটা ভয়ানক জিন, যেটা আপনাদের কাউকে ছাড়বে না, আপনাকে মেরে ফেলবে আর আপনার বউকে নিয়ে যাবে। পুলিশ বলল, তাই নাকি? আচ্ছা টাকা দিব, সমস্যা নেই, সমাধান করেন এখনই। ওকে শুনুন, আপনার বউয়ের বালিশ কোনটা দেখান, ওটার ভিতরে তাবিজ রাখা আছে। আমার কথা মতো পুলিশ ওনার বউয়ের সাথে থাকা বালিশটা এনে দিলেন। আমি বালিশটা কেটে সব তুলো বের করে খুঁজতে লাগলাম, কিন্তু কি, এখানে তো কোনো তাবিজ নেই। এরকম দেখে পুলিশ বলল, নেন ভণ্ড কবিরাজ, সোজা থানায় চলেন। পড়লাম এক বিপদে। এই পেতনিকে বলেছিলাম পুলিশের বইয়ের বালিশে তাবিজ রাখতে, কি করছে কে জানে। এখন বুঝি জেল খাটতে হবে। ভয়ে ভয়ে পুলিশকে বললাম, স্যার আমার মনে হয় কি বালিশ উল্টে গেছে, আপনার বইয়ের বালিশ না, আপনার থাকা বালিশে আছে সে তাবিজ। পুলিশ বলল, যদি এবারেও না পাই? স্যার পাবেন, সত্যি বালিশটা দেন, এই নেন। পুলিশ এবার অন্য বালিশটা এনে দিলেন। ওনার সামনে এই বালিশটাও কেটে ফেললাম, কিন্তু এটাতেও কোনো তাবিজ নাই। এবার আমি শেষ, এবার জেল নিশ্চিত। পুলিশ বলল, অনেক ভণ্ডামি হয়েছে, চলো এবার থানায় চলো। কেন যেসব করতে গেলাম, এত মানুষ থাকতে পুলিশের বাড়িতে আসতে চেয়ে বোকামি হয়েছে। পুলিশের দিকে তাকিয়ে বলে উঠলাম, স্যার শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন, আমি যদি এবার তাবিজ বের করতে না পারি তাহলে সত্যি আমাকে থানায় নেবেন। পুলিশ বলল, না না, আর কোনো সুযোগ নাই, চল থানায় চল। এবার স্যার শেষ একটা সুযোগ দিন প্লিজ। এই বলে ভয়ে ভয়ে এবার ওদের কোলবালিশটা কেটে সব তুলা বের করলাম। এবার তাবিজটা পেয়েছি, উফ বাঁচলাম। যাই হোক, তাবিজটা পেয়ে পুলিশকে দেখালাম। দেখেছেন স্যার, বলেছিলেন তাবিজ আছে, এই দেখেন। এই বলে কিছুক্ষণ মিছেমিছি ফু দিয়ে টাকা নিয়ে বাসায় আসলাম। আজকে পেতনির খবর আছে। রাতে পেতনির সাথে দেখা হতেই ওর দিকে এগিয়ে গেলাম রাগে। ওকে বললাম, ওই তুমি কেন করলা এটা? তোমাকে বলেছি পুলিশের বইয়ের বালিশে তাবিজ রাখতে, তুমি কোল বালিশে রেখেছো কেন? তোমার বুদ্ধির পরীক্ষা নিলাম, দেখলাম বুদ্ধি করে কোনো কিছু সমাধান করতে পারো নাকি। অল্পের জন্য ধরা খাইনি, আর তুমি বলছো বুদ্ধি লাগবে না? আমার বুদ্ধি লাগবে, কারণ সামনে একটা বড় কিছুর মোকাবেলা করতে যাচ্ছি। মানে? কাল তোমার কাছে একজন বৃদ্ধ লোক আসবেন, ওনার পরিবারের সাথে খুবই ভয়ানক কিছু ঘটেছে। উনি আসলে ওনার মুখে সব শুনবা, আর ওনাকে বলবা তুমি যাবা ওনার বাসায়। তাই নাকি? এবার আবার কোনো বড় কোনো সমস্যার মধ্যে পড়বো না তো? তা জানি না, এখন কিছু বলা যাচ্ছে না, তবে বৃদ্ধ লোকটার বাড়িতে 7 জন জিন আছে। কি 7 জন জিন? সকাল হতে ছোট বোন ডাক দিয়ে বলল, ভাইয়া তোর সাথে কেউ একজন দেখা করতে আসছে। বোনের কথায় বিছানা থেকে উঠে লোকটার সাথে দেখা করলাম। একজন বৃদ্ধ লোক আমাকে দেখে লোকটা বলল, বাবা অনেক আশা নিয়ে তোমার কাছে আসছে। আমি জানি, আর কিছু বলতে হবে না। বাসায় কিছু শুনলে বাবা মা খারাপ ভাববে, তাই লোকটাকে বললাম, আপনি বসেন, আমি রেডি হয়ে আসছি। এই বলে কিছুক্ষণ পর লোকটাকে বললাম, চলেন আপনার বাসায় যেতে যেতে সব শুনবো। যাই হোক, লোকটার সাথে ওনার বাসায় যাচ্ছি আর ওনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এবার বলেন তো কি হয়েছে, পুরো ঘটনা আমাকে খুলে বলুন। লোকটা তখন বলতে শুরু করলো, কিছুদিন আগের কথা, রাতের বেলা আমি ও আমার নাতি গিয়েছিলাম মাছ ধরতে। সেই রাতের পর থেকে আমার ও আমার নাতির ওপর সমস্যা শুরু হয়। ওনার কথা শুনে বললাম, বলেন তো একটু কি কি সমস্যা হয়? তখন লোকটা বলল, এক রাতের ঘটনা, শেষ রাতের দিকে আমার নাতির ডাক শুনে আমার ঘুম ভাঙে। ওর নাম রাহুল। তো রাহুলের ডাকে আমার ঘুম ভাঙতে রাহুল বলে, দাদা ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবেন না? রাহুলের মুখে কথাটা শুনে বললাম, আরে কি ব্যাপার, তুই কবে নামাজ পড়া শুরু করলি? তখন রাহুল বলল, আজকে থেকে, চলেন দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তখন অজু করে রাহুলের সাথে নামাজ পড়তে চলে গেলাম। বাসা থেকে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে মসজিদে যেতে।
যখন আমরা দুইজন মাঝ রাস্তায় গেলাম তখনই আমি রাহুলকে বললাম, রাহুল নামাজ পড়া শুরু করলি আর ছাড়বি না তো? কিন্তু আমার কথায় কোনো উত্তর পেলাম না, তাই পেছনে ফিরে রাহুলের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম সেটা দেখার আশা আমি করিনি। আমি দেখলাম আমার পেছনে রাহুল নেই, আমার পেছনে 4 জন ভয়ানক আকারের অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের চেহারা এতটাই ভয়ানক ছিল যে ওদের দেখলেই শরীরে কাঁপুনি এসে গেছে, আমার শরীর পাথর হয়ে গেছে। সামনের দিকে দৌড় দেব ভাবছি, কিন্তু আমার সামনেও 3 জন ভয়ানক অবয়ব দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে আমার সাথে? তখন বুঝতে পারলাম রাহুলের রূপে কোনো খারাপ কিছু আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে, কিন্তু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে এরা কি চায় আমার কাছে? তখন সাহস করে বলে উঠলাম, দেখুন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আমার কাছে কি চান? তখন ওদের মধ্যে থাকা একজন বলে ওঠে, তোর প্রাণ চাই, জানের বদলে জান। তোর এত বড় সাহস, আমাদের ভাইকে মেরে ফেলেছিলি, তোকেও মরতে হবে, তোর পরিবারকে শেষ করে দেব। এসব শুনে আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। কার কথা বলে? আমি তো কাউকে মারিনি। এদিকে সে ভয়ানক অবয়বগুলো আমার দিকে এগিয়ে আসতে আসতে ঠিক তখনই ফজরের আজান দেয়। আজানের আওয়াজ পেয়ে অবয়বগুলো বাতাসে মিলিয়ে যায়, যাবার আগে বলে যায়, তোকে ছাড়বো না, আবার আসবো। প্রাণের ভয় তখন এক দৌড়ে মসজিদে চলে যাই আমি। তারপর থেকে নানাভাবে ভয় দেখাতে থাকে সেই অবয়বগুলো। শুধু আমার সাথে না, আমার পরিবারের সবার সাথে মাঝে মাঝেই তো আমার নাতিকে জ্ঞান হারানো অবস্থায় গাছের নিচে, পুকুর পাড়ে এসব জায়গায় পায়। আরও অনেক সমস্যা হয়। কি করব, আপনি দেখুন কি করা যায়। লোকটার মুখে এসব কথা শুনতে শুনতে ওনার বাসায় পৌঁছালাম। ওনার বাসায় গিয়ে বাসাটা ঘুরে দেখলাম। বাসাটা ঘুরে দেখার পর পেতনিকে স্মরণ করলাম। একটু পর পেতনি আসলো, এসে বলল, কি হলো, ওনার মুখে সমস্যা শুনেছ? শুনেছি, এই বলে পেতনিকে সব ঘটনা খুলে বললাম। আমার মুখে ঘটনা শুনে পেতনি বলল, ওরা আসলে 7 জন জিন, যারা এই পরিবারের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছে। কিসের প্রতিশোধ? কিছুদিন আগে ওই লোকটা আর ওনার নাতি রাতের বেলা মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার শেষে যখন বাসায় ফিরল তখন রাস্তায় তারা একটা সাপকে দেখতে পায়। সাপটাকে দেখে ওরা দুজনে লাঠি নিয়ে আঘাত করে মেরে ফেলে। আসলে ওটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা ছিল একটা জিন, সাপ রূপে ঘোরাফেরা করছিল। এই যে 7টা জিন, এটা ওই জিনটার ভাই। এরা 8 ভাই ছিল, তাদের মধ্যে একজনকে মেরে ফেলেছে লোকটা, তাই ওদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব ভয়ানক ঘটনা ঘটেছে। পেতনির মুখে কথাটা শুনে বললাম, ও এই তাহলে আসল কাহিনী। তা এখন কি করব? লোকটার নাতি রাহুল ছেলেটা আছে না, ওর উপর জিনগুলোকে হাজির করো আর কথা বলে দেখো। পেতনির কথায় রাহুলের ওপর জিনগুলোকে হাজির করলাম। হাজির হয়ে জিনগুলো বলতে লাগলো, ছোট বাচ্চা বল, আমাদের কেন হাজির করলি? মনের মধ্যে সাহস নিয়ে বললাম, এই পরিবারের ওপর কেন করছো এগুলা? জবাবে জিনগুলো বলে, আমাদের ভাইকে মেরেছে ওরা, ওদের কেউ মরতে হবে। ওরা না জেনে ভুল করেছে, ওরা যদি জানতো তোমাদের ভাই সাপ রূপে ঘোরাফেরা করবে তাহলে কখনোই মেরে ফেলতো না। আমার কথা শুনে জিনগুলো বলে উঠল, এত কিছু বুঝি না, আমাদের ভাইকে হারিয়েছি, এখন ওদেরকে ছাড়বো না। এই বলে চলে গেল জিনগুলো। অবাক হয়ে পেতনির দিকে তাকালাম। পেতনি ইশারা দিয়ে বলল, বাইরে আসো। বাইরে যাবার পর পেতনি বলল, এরা এভাবে যাবে না, অন্য উপায়ে তাড়াতে হবে। লোকটাকে বলো কালকে আবার আসবে। পেতনির কথায় লোকটাকে বললাম, কাল আসবো। এই বলে বাসার দিকে চলতে লাগলাম। বাসার দিকে যাবার পথে হঠাৎ রাস্তায় থমকে গেলাম। আমার সামনে সে ভয়ানক জিনগুলো দাঁড়িয়ে আছে, সবাই রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই সেই জিনগুলো আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই আমার সামনে চলে আসলো পেতনি। পেতনিকে দেখে জিনগুলো থেমে গেল আর পেতনির দিকে তাকিয়ে বলল, কে এই নূরজাহান? পেতনির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওদিক থেকে সে জিনগুলো বলছে, নূরজাহান তুই এখানে কেন? আমাদের বাধা হয়ে দাঁড়াবে না, চলে যা। এই পরিবারকে শেষ করে দিব, তার সাথে এই কবিরাজকেও। এটা শুনে পেতনি রেগে একটা গর্জন দিল। আশেপাশে মনে হচ্ছিল তখন ঝড় শুরু হয়েছে, গাছগুলো মনে হয় ভেঙে মাটিতে পড়ে যাবে। পেতনির গর্জন শুনে সে জিনগুলো বলে উঠল, এখন চলে যাচ্ছি, কিন্তু আমরা এর প্রতিশোধ নিব। চারদিক শান্ত হয়ে গেল। পেতনি আমার দিকে তাকিয়ে বলল, বাড়িতে চলে যাও, রাতে আমি আসবো, তখন কথা হবে। পেতনির কথায় বাড়িতে চলে গেলাম। সে রাতে পেতনি আমার রুমে আসলো। পেতনিকে দেখে বললাম, আসছো? আচ্ছা এখন কি করব? আমার তো মনে হয় না জিনগুলো ওদের ক্ষতি না করে পিছে ছাড়বে না। অনেকটা সেরকম, পরিবারটার ক্ষতি করার আগে ওদের এখান থেকে তাড়াতে হবে। সেটা কিভাবে করলে তাদের তাড়াতে পারবো? কাজটা একটু কঠিন হবে। এই কাজটা করতে তোমার অনেক সাহসের পরিচয় দিতে হবে। কি কাজ? তোমাকে আমাদের রাজ্যে যেতে হবে। কথাটা শুনে অবাক হয়ে ভয়ে বললাম, কিভাবে যাব আমি? চিন্তা করো না, আমি যেভাবে বলবো ওভাবে যাবা। তোমার সাথে 2টা পরী থাকবে তোমার গার্ড হিসেবে। বড় সমস্যা হলে ওরা তোমাকে বাঁচাবে। কখন যাব আর কিভাবে যাব বলে দাও। জবাবে পেতনি বলল, কাল রাতের বেলা তোমাকে বলবো, আর কালকেই যাবা আমাদের রাজ্যে। একটু আধটু ভয় পেলেও পেতনির উপর ভরসা ছিল আমার, ও কখনো ক্ষতি হতে দিবে না আমার। যাই হোক, পরের রাতে পেতনি আমার রুমে চলে আসলেন। এসে বললেন, তুমি রেডি তো? রেডি, বলো এখন কি করব।
মনোযোগ দিয়ে শোনো, এখানে তুমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখবা। যখন চোখ খুলবা তখন তুমি দেখবা তুমি একটা নদীর পাড়ে। ভয় পাবা না, এই নদীটা তুমি চিনবে না। এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে যাবা ঘাটে। ঘাটে গিয়ে দেখবে একটা মাঝি তোমার জন্য নৌকা নিয়ে বসে আছে। মনে রাখবা, মাঝিটা মানুষ না, জিন। তুমি কোনো কথা না বলে নৌকায় বসবা, তখন মাঝি তোমাকে নিয়ে চলতে থাকবে। নৌকা যখন মাঝ নদীতে যাবে তখন দেখবা মাঝি মাঝ নদীতে নৌকা থামাবে। তখন তুমি বিসমিল্লাহ বলে নদীতে একটা ডুব দিবা। কি, নদীতে ডুব দিব? তখন আমার কি হবে? ভয় পাবে না। তুমি ডুব দেবার পর তোমার কিছুই মনে থাকবে না। একটু পরে বুঝতে পারবা তুমি একটা রাজপ্রাসাদের ভেতর, তোমার আশেপাশে অনেকেই থাকবে। মনে রাখবা, সবগুলো কিন্তু জিন। সামনে খেয়াল করে দেখবা একজন লম্বা সাদা জুব্বা পরা লোক, উনি হলেন জিনের বাদশা। ওনাকে সালাম দিয়ে ওনার কাছে গিয়ে আমি একটা চিঠি দেব, সেটা ওনার হাতে দিবা। চিঠিটা পড়ার পর উনি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলবে ওদিকে যাও। কোথায় যেতে বলবে? কোথায় যাব আমি? উনি যে রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে মায়াবী জঙ্গলে পৌঁছাবা। তারপর মায়াবী জঙ্গলে গিয়ে খুঁজতে থাকবা। খুঁজতে খুঁজতে দেখবা একটা সুন্দর ফুল, ফুলটা দিয়ে আলো বেরোচ্ছে। তখন সেই ফুলটার কাছে যাবা, গিয়ে বলবা আমাকে বাদশাহ হুজুর পাঠিয়েছেন। এই বলে ফুলটা ছিঁড়ে নিয়ে আসবা। মনে রাখবা, মায়াবী জঙ্গলের সব মায়াবী। মনে রাখবা, সেই খারাপ জিনগুলো তোমাকে ভয় দেখাতে পারে। ভুলেও পেছনে ফিরে তাকাবে না, কেউ ডাকলে শুনবা না। ফুলটা নিয়ে সোজা হাঁটতে থাকবা। হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য আবারও চোখ বন্ধ করবা। কিছুক্ষণ পর যখন চোখ খুলবে দেখবা তুমি নৌকার উপর বসে আছো। নৌকায় বসে থাকবা, মাঝি তোমাকে পাড়ে পৌঁছে দেবে। আমি পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। এত কঠিন কাজ আমি কি পারবো এসব? পারবা, সাহস রাখো। আচ্ছা, সেই ফুলটা দিয়ে কি এই জিনগুলোকে তাড়ানো যাবে? ফুলটা আর জমজমের পানি লাগবে। জমজমের পানি কোথায় পাবো? সেটা আমি এনে দিব। আচ্ছা, তুমি কি সেই জিনগুলোকে চেনো? চিনি। ওরা কাফের জিন। যুগের পর যুগ ওরা মানুষের ক্ষতি করে আসছে। ওরা ভয়ানক আর খারাপ, কারো পিছু লাগলে সহজে ছাড়ে না। ও আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে। কি কথা? আমি নূরজাহানকে? আমি নূরজাহান, আর আমি কোনো পেতনি না, আমি পড়ি। আরে তাই নাকি? সত্যি? আমার বিষয়ে পরে জানলে চলবে। এখন রেডি হও, বেশি দেরি হলে ওই পরিবারটাকে আর বাঁচাতে পারবে না। মনের মধ্যে সাহস রেখে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর চোখ খুললাম। চোখ খুলতেই সামনে দেখতে পেলাম বিশাল একটা নদী। জায়গাটা চিনতে পারছি না। পেতনির কথা মতো সামনে দেখলাম ঘাটের মধ্যে একটা নৌকা। নৌকাটা দেখে এগিয়ে গেলাম। নৌকাতে কেউ নেই। মাঝি একা নৌকা নিয়ে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আর দেরি না করে নৌকায় উঠে বসলাম। সাথে সাথে নৌকাটা চলতে শুরু করলো। চলতে চলতে একসময় মাঝ নদীতে চলে আসলো। এখানে হয়তো আমাকে ডুব দিতে হবে। মনের মধ্যে সাহস নিয়ে বিসমিল্লাহ বলে মাঝ নদীতে নেমে একটা ডুব দিলাম। ডুব দেবার পর আমার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর নিজেকে খেয়াল করলাম একটা রাজপ্রাসাদে। কত সুন্দর চারিদিকে। আশেপাশে অনেকেই ছিল, আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি জানি সবাই জিন, একটু ভয় করছিল। সামনের দিকে একটু এগোতেই আমার সামনে দেখতে পেলাম লম্বা সুন্দর সাদা জুব্বা পরা একজনকে। ইনি মনে হয় জিনের বাদশা। পেতনির দেয়া চিঠিটা নিয়ে এগিয়ে গেলাম বাদশার দিকে। গিয়ে ওনার হাতের চিঠিটা দিলাম। চিঠিটা পড়ার পর জিনের বাদশা আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলেন আর হাত ইশারা করে বললেন এদিকে যেতে। ওনার দেখানো পথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মায়াবী জঙ্গলে। জঙ্গলে আসলেই অন্যরকম। এদিক সেদিকে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে খেয়াল করলাম একটা সুন্দর ফুল। ফুলটা দিয়ে আলো বেরোচ্ছে। তখনই বুঝে ফেললাম এটা সেই ফুল। আস্তে আস্তে এগিয়ে গেলাম ফুলটার দিকে। ফুলটার কাছে গিয়ে বললাম আমাকে বাদশাহ হুজুর পাঠিয়েছে। এই বলে ফুলটা ছিঁড়ে আসতে লাগলাম। ঠিক তখনই আমার ছোট বোনের কণ্ঠে কেউ বলে উঠল, ভাইয়া দেখ আমি এখানে। মনে মনে ভাবলাম আমার বোন এখানে আসবে কিভাবে। তখনই মনে পড়ল পেতনির কথা। পেতনি বলেছিল পেছনে ফিরে না তাকাতে। এই ভেবে হাঁটতে লাগলাম। কিন্তু এবার মায়ের কণ্ঠে ডাকতে লাগলেন আমাকে। আমি ওসবে পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে একসময় মায়াবী জঙ্গলের থেকে বের হলাম। বের হয়ে পেতনির কথা মতো চোখটা বন্ধ করলাম। একটু পর চোখ খুলে দেখলাম আমি নৌকায় বসে আছি। আমি নৌকা নিয়ে পাড়ের দিকে যাচ্ছি। একটু পর পাড়ে পৌঁছালাম। নৌকা থেকে নেমে হেঁটে যাচ্ছি। তখন পেছন থেকে বাবার কণ্ঠে একজন বলে উঠল, আরে নাহিদ, এখানে কেন? কি করিস এখানে? বাবার কণ্ঠ শুনে এবার ভুল করে পেছনে ফিরে তাকাতে যাব। তখনই পেতনি বলল, না পিছনে ঘুরো না, সাবধান। পেতনির কথায় পেছনে না তাকিয়ে সামনের পেতনির দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে পেতনি রেগে বলল, তোমাকে না বলেছি পেছনে ফিরে না তাকাতে? জিনদের কি মনে হয় তোমার? একটুর জন্য তো মারা যেতে। ভুল করে পেছনে ফিরে তাকালে তোমাকে খারাপ জিনগুলো মেরে ফেলতো। এখন আর দেরি করা ঠিক হবে না, চোখ বন্ধ করো। পেতনির কথায় চোখ বন্ধ করলাম। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম আমি সেই লোকটার বাসায়। পেতনি আমাকে বলল, লোকটার নাতি রাহুলের ওপর জিনগুলোকে হাজির করো। পেতনির কথা জিনগুলোকে হাজির করলাম।
জিনগুলো হাজির হয়ে এবার অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকলো, আমাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করলো। তখনই পেতনি বলল ফুলটা এই জমজমের পানিতে চুবিয়ে সেই পানি রাহুলের ওপর ছিটাতে। পেতনির কথায় ফুলটা জমজম পানিতে চুবিয়ে রাহুলের ওপরে ছিটাতেই রাহুলের ভেতরে থাকা জিনগুলো ছটফট করতে লাগলো।